সিজন 2 শুরু হয় সিজন 1 যেখান থেকে শেষ হয়েছে, যেখানে সং এয়ারপোর্ট ত্যাগ করে বাইরে বেরিয়ে আসে। আর তারপর ফ্রন্টম্যানের কাছ থেকে কল আসে। সে বলে যে এখন তোমার কেউ নেই, তাই তোমার মেয়ের সাথে আমেরিকা চলে যাওয়া উচিত ছিল। সং চারপাশে দেখে বুঝতে পারে যে চারপাশ থেকে কেউ তার উপর নজর রাখছে। সে তাকে বলে যে আমি তোকে খুঁজে বার করব আর তোর গেমকে নষ্ট করে দেব। তারপর সং একটি মার্কেট থেকে একটি কাটার কিনে আনে। ওয়াশরুমে গিয়ে চেক করতে থাকে কোথাও কোনো ট্র্যাকার লাগানো আছে কিনা। তারপর সে বুঝতে পেরে যায় যে মাথার পেছনে একটি ট্র্যাকার লাগানো আছে এবং সে সেই কাটার দিয়ে ট্র্যাকারটাকে বের করে দেয়। আর এখন সং ফ্রন্টম্যানের সঙ্গে লড়াই করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত ছিল। আমরা জুনহুকে দেখতে পাই যে বেঁচে গিয়েছিল আর সে কোমাতে চলে গিয়েছিল। আর এখন জুনহুর জ্ঞান ফিরে আসে। তারপরে জুনহুর মা সেখানে আসে আর জুনহুর হোঁশ ফিরে আসতে দেখে তার মা অনেক খুশি হয়। এরপর আমাদের 2 বছরের পরের সিনকে দেখানো হয়, যেখানে একজন কাপলকে ট্রাফিকে ধরেছিল। তাদের হেলমেট না পরাতে সে তাদের চালান কেটে দেয়। তারপরে সে মেয়েটি এসে জুনহুকে লাইন মারতে থাকে, কারণ জুনহু অনেক হ্যান্ডসাম ছিল। তারপর জুনহু তাদের চালান কেটে দেয় আর তার বয়ফ্রেন্ড তাকে সেখানেই ছেড়ে চলে যায়। জুনহু হাসতে থাকলে সেখানে তার সিনিয়র বস এসে দেখা করে। তারপর তারা একটা হোটেলে বসে ডিনার করার সময় জুনহু তাকে অতীতের সব কথা খুলে বলে, কিন্তু তার বস এসব কোনো কিছুতেই বিশ্বাস করে না, কারণ তার কাছে কোনো প্রমাণ ছিল না, কারণ তার ফোনটা পানিতে পড়ে খারাপ হয়ে গেছিল। সেজন্য তারা কোনো ফটো বা মেসেজ পায়নি। এবং তার সিনিয়র বস এও বলে যে কমিশনার তার কাজের জন্য তাকে বের করে দিতে চায়, তাই সেই জন্য এসব ভুলে আগে এগিয়ে যায়। তখন জুনহু বলে সেই জন্যই তো আমি ট্রাফিক ডিপার্টমেন্টে কাজ করছি, যাতে আমি ফটো ক্লিক করতে পারি আর তাদের ধরতে পারি। এবং তারপরে তার সিনিয়র বস তাকে জিজ্ঞাসা করে তুমি কি সেই বসের চেহারা দেখেছিলে? তখন জুনহু বলে যে না, সে দেখেনি, সে তাকে মিথ্যা কথা বলে দেয়। তারপর সে বাড়ি ফিরে আসে, তার কাঁধে গুলির আঘাত দেখে। তখন তার মনে পড়ে যায় যে ফ্রন্টম্যানের কাঁধে গুলি মেরেছিল। তারপরে ফ্রন্টম্যান মাস্ক খুলে আর জুনহু দেখে যে সে তার ভাই ইনহো। সে তার সাথে হাত মেলাতে বলেছিল, কিন্তু জুনহু মানা করে দেয় আর তার হাতে গুলি করে দেয়। আর যার ফলে ইনহো তাকে কাঁধে গুলি করে দিয়েছিল। আর জুনহু এই কথা মনে করে দুঃখী হয়েছিল। অন্যদিকে এক কাপল মজা করার জন্য হোটেলে এসেছিল, কিন্তু হোটেলের লাইট বন্ধ থাকায় তারা ফিরে চলে যায়। যার সং ভিতর থেকে সবকিছুই সিসিটিভি ক্যামেরায় দেখছিল। আসলে সং এই হোটেলকে কিনে নিয়েছিল। তারপরে তার দরজায় কেউ নক করে। সে দেখে কেউ তাকে আবারও গেমের ইনভাইট করেছে। আর তারপর দরজা খুলতেই তার সামনে ফ্রন্টম্যানকে দেখে, যার হাতে বে আর চইয়ের মাথা ছিল। আর তা দেখে সঙ্গের পুরো ফেটে গিয়েছিল। আসলে সে স্বপ্ন দেখছিল। কিছুক্ষণ পরে হোটেলে চং নামের একটা গুন্ডা সঙ্গে সঙ্গে দেখা করতে আসে। চং বলে গত 2 বছর ধরে স্টেশনে খোঁজখবর নিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সেলসম্যানকে ডাকচি খেলতে সে দেখেনি। চং বলে আমার গেম খেলে 2 বছর হয়ে গেছে আর সে এখনও লোকেদেরকে ইনভাইট করে চলেছে, তাই তোমার বেশি লোকজন নিয়ে কাজ করা উচিত। তখন চং বলে এই কাজ করা অনেক মুশকিল। তারপরে সং তাকে 10 মিলিয়ন ওয়ান দেয়, যে কারণে চং রাজি হয়ে যায়। তখন সং তাকে বলে যে কোনোভাবে তাকে খোঁজো, নাহলে তাকে আরও 1 বছর খুঁজে পাওয়া যাবে না। তখন চং বাইরে এসে ডেভিন নামের একজন লোককে আরও বেশি করে টাকা লাগাতে বলে। তখন চং বলে যে সং অনেক টাকা দিয়েছে আর বহু বছর আগে সে টাকার ধার নিয়েছিল, সেটাও দিয়ে দিয়েছে। এখন সে আমাকে আরও কাজ দিয়েছে যে যদি আমরা ওই সেলসম্যানকে ধরতে পারি তাহলে আমাদেরকে 1 মিলিয়ন ওয়ান দেওয়া হবে। আর ডেভিড আর সবাই অনেক আনন্দ হয়, তারা মন দিয়ে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এরপরে জুনহুকে দেখা যায় যে কামির সঙ্গে দেখা করে। আর কামি হলো সেই মানুষ যে জুনহুকে নদী থেকে বাঁচিয়েছিল। তার সঙ্গে মিলেই সে পুরো 1.5 সাল ধরে আইল্যান্ডে খোঁজাখুঁজি করছে আর তারা আজও আগে এগিয়ে যায়। পরদিন ডেভিড আর চং মিলে তার সাথীদের বোঝাতে থাকে যে সেলসম্যানকে দেখতে লম্বা চওড়া হ্যান্ডসাম একজন মানুষ, আর সে লোকেদের সাথে ডাকচি খেলে তাদের এই কার্ডটা দিয়ে দেয়। আর সে এই সমস্ত কিছু
স্টেশনেই করে থাকে, তাই তাকে স্টেশনেই কোথাও না কোথাও পাওয়া যাবে। আর সবাই বেরিয়ে পড়ে। এদিকে কামি জুনহুকে সমস্ত আয়রন ঘুরে ঘুরে দেখায়, কিন্তু তাদের হাতে কোনো কিছুই লাগে না। তাই কামি তাকে বলে যে তুমি অনেক আইল্যান্ড তো ঘুরলে, তোমার হাতে কিছুই লাগে না, আর এই আইল্যান্ডে এখন ঘূর্ণিঝড় আসতে চলেছে যা তোমাকে বিপদে ফেলতে পারে, তাই আমাদের এখন ফিরে যাওয়া উচিত। আর তোমার বডিও আমি হাজার হাজার আইল্যান্ডের মধ্যে কোথাও না কোথাও খুঁজে পেয়েছিলাম, জানি না সেই গেম কোথায় আছে, তাই তুমি এই গেমের কথা ভুলে যাও। তখন জুনহু বলে যে ঠিক আছে, আমি আর আইল্যান্ড খুঁজতে যাব না। যা শুনে কামি অনেক খুশি হয়। অনেক স্টেশনেই সেই সমস্ত গুন্ডারা নজর রাখছিল সেলসম্যানকে খোঁজার জন্য, কিন্তু এভাবে খুঁজতে খুঁজতে অনেক দিন পেরিয়ে যায়। এদিকে সং আরও অনেক দুঃখিয়ে পড়ে। তারপরে একদিন চং আর ডেভিড বসে কথা বলছিল যে স্যার, এই সেলসম্যান বা এই গেম বলে কিছু নেই, আর সং আমাদের মিথ্যা কথা বলছে। চং বলে যে সং নিজে এই গেম খেলেছে আর সে তার ধারের সমস্ত টাকা দিয়ে দিয়েছে। আমার মনে হয় না সে আচমকাই এভাবে এত টাকা কামিয়ে নিতে পারবে। কিছুক্ষণ পরে তারা দেখতে পায় সেই সেলসম্যান একজনের সাথে ডাকচি খেলছে আর তাকে ডাকচি খেলার কার্ড দিচ্ছে, যা দেখে তারা সংকে জানায় আর সংকে সেখানে আসতে বলে। কিন্তু সং আসার আগেই সেলসম্যান চলে যাচ্ছিল, তাই তারা দুজন সেলসম্যানের পিছু করে। তারপর সেখানে জ্যাক নামের একটা ছেলে কার্ড দেখছিল যেখানে পিছনে নাম্বার লেখা ছিল। ঠিক সেই সময় তার গার্লফ্রেন্ডের কল আসে, সে কলটা কাট করে দেয়। আর জ্যাকের কল কাট করে দেওয়াতে ড্যানিও অনেক ঘাবড়েছিল, কারণ তার কাছেও সেই সেম কার্ড এসেছিল। কিছুক্ষণ পরে চং আর ডেভিড সেই সেলসম্যানের পিছু করে, আর সেলসম্যান একটি গার্ডেনে গিয়ে কিছু ভিখারিদের খাবার এবং একটি লটারির টিকিট দেখায়। আর বেশিরভাগ মানুষই টিকিট কাটতো। একজন যখন এই গেমটা খেলছিল তখন সে হেরে যায়, তাই সে আবারও আরেকজনের কাছে যায়। এভাবে অনেক মানুষের কাছে গেম খেলতে থাকে। আর চং আর ডেভিড এই গেমের ব্যাপারে কিছুই বুঝতে পারে না। তারপরে একজন ব্রেড নেয়, আর তারপর সেলসম্যান সেই সমস্ত ব্রেডকে মাটিতে ফেলে দেয়। যখন একজন ভিখারি সেটিকে নিতে আসছিল তখন সেলসম্যান বলে যে তোমাকে আগেই একটা সুযোগ দেওয়া হয়েছিল যা তোমরা নাও নেই। তারপর সেলসম্যান সেই বেডের উপরে নেচে নেচে তাকে নষ্ট করে দেয়। অন্যদিকে সং জোরে গাড়ি চালানোর জন্য তার চালান কাটতে যাচ্ছিল, আর যেখানে জুনহু তার নতুন সাথীর সাথে চালান কাটছিল, কিন্তু জুনহু তার জুনিয়রকে সঙ্গের কাছে চালান কাটার জন্য পাঠায়। তারপর জুনিয়র তার আইডি চায়, আর আইডি চেক করার পর ফাইন দিয়ে সং সেখান থেকে বেরিয়ে যায়। আর জুনহুর এইভাবে ফাইন দেওয়াটা সন্দেহ হয়, কারণ বেশিরভাগ লোকেরা ফাইন দিতে গিয়ে হিচকিচাতে শুরু করে আর মাফ করে দেওয়ার রিকোয়েস্ট করতে থাকে। সেখানে জুনহু তার আইডি দেখে আর তার নাম দেখে, আর তার নামটা দেখে তার জানা মনে হয়। তারপরে চং আর ডেভিড দুজনে মিলে সেলসম্যানকে ধরার প্ল্যান করছিল, কিন্তু তারা যখন সেলসম্যানকে ধরতে যায় তখন সেলসম্যান তাদের দুজনকেই বেরহমভাবে মারধর করে। ততক্ষণ জুনহুর সঙ্গের আইডি দেখে নিয়েছিল, আর তার ফটো দেখে মনে পড়ে যায় যে তাকে জিজ্ঞেস করেছিল যে তার ভাই এখানে আছে কিনা। সে তাকে এসব বলার ব্যাপারে মানা করে দিয়েছিল। তারপরে জুনহু সঙ্গের গাড়ির খোঁজ নিয়ে অফিসে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে যে জুনহু একটি কোম্পানির গাড়ি চালায়, আর সেই কোম্পানির কাছ থেকে সঙ্গের অ্যাড্রেস নিয়ে নেয়। সেলসম্যানের লোকেশনে পৌঁছে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে সে রক্তকে দেখতে পায় আর চঙ্গের চাকুকে পড়ে থাকতে দেখে, যা দেখে সে অনেক রেগে যায়। আর এসব কিছু ওপর থেকে সেলসম্যান দেখছিল। তারপর সে সেখান থেকে পালিয়ে যায়, আর সেলসম্যান এদের দুজনকেই বেঁধে রাখে এবং তাদেরকে বলে যে তোমরা দুজনেই এখন রক পেপার সিজন খেলবে, আর দুজনের মধ্যে যে হারবে তাকে গুলি করে মেরে ফেলবো, যেখানে আমার বন্ধুকে একটা গুলি থাকবে আর বাকি 5টা জায়গা খালি থাকবে, চলো দেখি কার মৃত্যু হয়। তখন দুজনেই অনেক ঘাবড়েছিল। ডেভিড গেম খেলে না, তাই সেলসম্যান তার উপরে গুলি চালায় আর সে বেঁচে যায়। এভাবেই 1-2বার গুলি চালানোর পর যখন তারা মরছিল না তখন সেলসম্যান বন্দুকের 5টা জায়গায় গুলি ভরে দেয় আর মাত্র একটি জায়গা ফাঁকা রেখে দেয়, মানে এখন বেঁচে থাকার একটা চান্স রয়েছে। এটা দেখে তারা দুজনেই ঘাবড়ে গেম খেলতে থাকে আর ডেভিড হেরে যায়। কিন্তু চঙ্গের হাত আগে এগিয়ে থাকার কারণে তার চিটিংয়ের কারণে সে হেরে যায় আর সেলসম্যান তাকে গুলি করে মেরে ফেলে, যেটা দেখে ডেভিড অনেক দুঃখী হয়। আর সেলসম্যান তাকে বলে যে এখন তুমি আমাকে সব সত্যি কথা বলবে। অন্যদিকে জুনহু চঙ্গের অফিসে পৌঁছায় এবং সেখানে ঢুকে তল্লাশি করে দেখতে শুরু করে। তখন সে সেলসম্যান এবং তার হাতে থাকা
কার্ডকে দেখতে পায়। সেই সময় একটি গুন্ডাও সেখানে আসে আর সে তাদের সমস্ত সাথীকে জড়ো করছিল, কারণ চংকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই গুন্ডাটা সমস্ত বন্দুক নিতে থাকে। তারপরে সেই গুন্ডারা চলে যাওয়ার পরে জুনহু সেখানে ফাইল চেক করে আর সেই ফাইলে সঙ্গের অ্যাড্রেসকে খুঁজে পায়। ততক্ষণে সং ও সেখানে পৌঁছে গিয়েছিল এবং সে তাদেরকে চংকে খুঁজতে বলেছিল, কিন্তু হোটেলের লাইট জ্বলে থাকতে দেখে তার সন্দেহ হয়, কারণ আজ অব্দি এটা হয়নি। তখনই তার সাথে সেলসম্যানের দেখা হয় এবং সে সঙ্গে বলে যে তোমাকে তোমার মেয়ের সঙ্গে আমেরিকায় চলে যাওয়া উচিত ছিল। তখন সং বলে যে সেদিন আমি তোমাকে স্টেশনে দেখেছিলাম আর থ্যাংক ইউ আমাকে এই গেমে আমন্ত্রণ করার জন্য। আমি এই গেমকে চিরতরে নষ্ট করে ফেলবো। তখন সেলসম্যান বলে আমাকে থ্যাংক ইউ বলো না, আমি তো একজন মামুলি সেলসম্যান। তখন সং বলে যে তুমি সেই গেম খেলার পালতু কুত্তা, তো বলো তোমার বসের নাম কি? যদি আমি তাকে ধরি তাহলে তাকে আমি বলতে পারি যে এইসব মামুলি লোকেদের মেরে তার কোনো লাভ নেই। তখন সেলসম্যান তাকে বলে যে আমি তোমাকে বলছি আমি কিভাবে এই পজিশনে এসেছি। সবার প্রথমে আমি এই গেমে পৌঁছেছিলাম, কিন্তু সেখানে গিয়ে তোমাদের মতো লোকেদের মরার পরে আমি তাদেরকে চালিয়েছিলাম। আমি জানতাম এই দুনিয়ায় এরা কাচরা, তাই এদেরকে জ্বালাতে আমার বেশি খুশি হতো। তারপরে একদিন সেখানে আমার বাবাও এসে পড়ে আর আমি খুশি খুশি তাকে মেরেছিলাম। তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি এই কাজের জন্যই তৈরি হয়েছি। তখন সং তাকে বলে যে তুমি এভাবেই মারো কিংবা গেম খেলে, তুমি সেই গেমের কুত্তা। তখন সেলসম্যান তাকে বলে যে তুমি একটা মামুলি গেম খেলে নিজেকে রাজা মনে করছো। তখন সং বলে যে গেমের ভিতরে যা আমি সহ্য করেছি তা তোমার কোনোদিনই উপলব্ধি হবে না, যা তোমার মাথার ওপর। তখন সেলসম্যান বলে যে তাহলে আমার সঙ্গে একটা গেম হয়ে যাক। আমার বন্দুকের ভেতরে একটি গুলি আছে আর বাড়ি বাড়ি করে আমরা বন্দুক চালাবো, দেখা যাক কে মরে। তখন সেলসম্যান গান ঘোরায় আর প্রথম পালা আসে সঙ্গের। সং গুলি মারে আর সে বেঁচে যায়। তারপরে সেলসম্যানও গুলি মারে আর সেও বেঁচে যায়। তখন সেলসম্যান বলে তোমার মতো লাল্লু কীভাবে গেম জিতলো আমি সেটাই বুঝতে পারছি না। তখন সং তৃতীয়বারের মতো গুলি চালায় আর তার কিছুই হয় না। তারপরে সেলসম্যান গুলি মারে আর আবারও সেও বেঁচে যায়। তারপরে সেলসম্যান বলে যে এখন দুটো গুলি রয়েছে আর তোমার এখন ভয় লাগছে, হয়তো তুমি এখন আমাকে দুটো গুলি করে মেরেই ফেলতে পারো। দেখা যাক তুমি ইমানদার হয়ে মরো নাকি সেই কাচরার লোকেদের মতো বেইমানি করে মরো। আর তুমি প্রমাণ করে দাও যে তুমি ভাগ্যের জোরে জিতেছিলে আর তুমি আমার পকেটে থাকা কার্ডটাও নিতে পারো। তারপর সে গুলি চালায় আর তার কিছুই হয় না। তখন সং তাকে বলে যে এখন তোমার পারছো, হয়তো তোমার মনে এখন আমাকে গুলি করার চিন্তা আসছে, কিন্তু আমাকে মারার আগে তুমি স্বীকার করে নাও তুমি তোমার বসের পালতু কুত্তা, আর না হলে সৎভাবে নিজেকে গুলি করে মরে যাও। আর সেলসম্যান নিজেকে গুলি করে মারা যায়। আর এখানেই পার্ট 1 শেষ হয়। আর যদিও আপনারা এখনও এই ভিডিওটি দেখছেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এটি একটি নতুন চ্যানেল আর এই ভিডিওটি বানানোর জন্য অনেক সময় ব্যয় হয়েছে, তাই 1000 সাবস্ক্রাইবার আর 1000 লাইক কমপ্লিট করার টার্গেট রাখছি। এপিসোড 2-তে জুনহুর সঙ্গের অফিসে গুলি চালানোর আওয়াজ শুনতে পায়। তারপর সে দৌড়ে গিয়ে হোটেলের সমস্ত কামরায় খোঁজ করতে থাকে। একটা কামরায় ডেভিডকে বাঁধা অবস্থায় দেখতে পায়। তখন জুনহু তাকে মুক্ত করে। তখন ডেভিড বলে যে প্লিজ আমাকে মেরো না। জুনহু তাকে জিজ্ঞেস করে যে সং কোথায়। ডেভিড বলে 410 নম্বরে। সং সেলসম্যানের পকেট থেকে একটি কার্ড খুঁজে পায়, কিন্তু সেখানে জুনহু চলে আসে আর সেলসম্যানকে মারার অপরাধে তাকে গ্রেপ্তার করে নেয়। তখন পিছন থেকে ডেভিড জুনহুর মাথায় আঘাত করে তাকে নিচে গড়িয়ে দেয়। তখন সং ডেভিডের উপর গুলি তাক করে। ডেভিড বলে যে স্যার আমি চংয়ের জন্য কাজ করি আর তার সঙ্গে মেরেই তোমাকে আমি এই খবর দিয়েছি। আর সেলসম্যানই চংকে মেরে দিয়েছিল, যেটা ডেভিডের অনেক খারাপ লেগেছিল কারণ সে তার সব কিছুই ছিল। তারপর সেলসম্যানকে দেখতে পেয়ে সে তার ভড়ক মেটায়। তারপর সে কার্ড দেখে যেখানে লেখা ছিল যে 4 দিন পরে ফ্রন্টম্যানের সাথে দেখা করার কথা আছে। আগামী দিন সং জুনহুকে বেঁধে দেয় আর তখন সং বলে যে তুমি আমার বাড়িতে এসেছিলে। তখন জুনহু বলে যে আমি তোমার সঙ্গে গেমেও দেখা করেছিলাম, তখন আমি তোমাকে একটা গার্ড হয়ে পেছন থেকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি ইনোহকে জানো কিনা। তখন তুমি বলেছিলে যে আমাদের এখানে নাম্বার দেওয়া হয় নাকি কোনো ব্যক্তির নাম বলা হয়। তখন সঙ্গের জুনহুর ওপর বিশ্বাস হয় আর বলে যে সেলসম্যান আমার সাথেও গেম খেলেছিল আর সে নিজের গেমে ফেসেই নিজেই মারা গিয়েছে আর আমি সেই গেমকে খুঁজে
সেই গেমকে নষ্ট করতে চাই। সং বলে যে তুমি কি সেই বসকে জানো? তখন জুনহো বলে যে সেই গেমের বস হচ্ছে ফ্রন্টম্যান। তখন সং বলে যে আমি ফ্রন্টম্যানের সাথে দেখা করার সুযোগ পেয়েছি, তার সাথে আমি তাদের সবাইকে নষ্ট করতে চাই। তখন জুনহো বলে যে আমি সেখানে ভিআইপিদের দেখেছি, আর তার সাথে তুমি সেই মৃত লোকেদের ভুলতে পারছো না, আর তার সাথে আমিও, তাই আমি তোমার অনেক কাজে আসতে পারি। যে কথা শুনে সং জুনহোকে তার দলে যোগ করে নেয়। সং ডেভিড আর জুনহোকে নিজের সঙ্গে নিয়ে তার সেই জেতার টাকার কাছে নিয়ে যায়, আর সে বলে যে এগুলো এই মৃত মানুষের কিমত, আর আমি এই টাকা দিয়ে তাদেরকে নষ্ট করব, আর তোমাদেরও অনেক টাকা মিলবে। যে কথায় জুনহো বলে যে আমি আমার ভাইয়ের বদলা নিতে চাই, আর এদিকে ডেভিডও বলে যে আমি আমার বাপের সমান চ্যাংয়ের বদলা নিতে চাই। তখন জুনহো বলে যে তোমরা এই ছোট বন্দুক দিয়ে কিছুই করতে পারবে না, কারণ সেই আইল্যান্ডের লোকদের কাছে বহু হাতিয়ার আছে। তখন সং তার জমানো হাতিয়ার দেখায়, আর সে সেই বন্দুক দিয়ে প্রত্যেক দিন ট্রেনিং প্র্যাকটিস করত। আর সে বলে যে আমাদের ট্রেনিং করার লোক চাই, এই ছোট্ট গান দিয়ে কিছুই হবে না। অন্যদিকে একটি অনুষ্ঠান হচ্ছিল যেখানে বানি সবাইকে চকলেট দেয়, কিন্তু টম নামের একটি ছেলেকে চকলেট দেয় না। পরে সে টমকে এসে চকলেট দেয়। তখন আমরা দেখতে পাই যে ড্রেসিং রুমে সবাই ক্লান্ত হয়েছিল, কারণ কাপড়ের ভেতরে অনেক গরম লাগতো। এখানে আমরা মেয়ে নামের একটি মেয়েকে দেখতে পাই। অন্যদিকে টম সেখানে এসে তাকে ধন্যবাদ জানায়, কারণ সে তাকে চকলেট দিয়েছিল। তখন তার পিতা চ্যাট সেখানে এসে টমকে নিয়ে যায়, এবং তারপরে সবাই আলোচনা করতে থাকে যে টমের ব্লাড ক্যান্সার রয়েছে, আর তার পিতা সামান্য পেন্টিং করে টাকা ইনকাম করে। যে কথাটা ভেবে মেয়ে অনেক দুঃখী হয়। অন্যদিকে সং ঝির আন্টিকে দেখে, যে একটি শপে কাজ করছিল, আর জ্যাংও সেখানে আসে, আর যাকে দেখে সংও অনেক খুশি হয়। অন্যদিকে সং একটি দালালের সঙ্গে দেখা করে। সে বলে যে চ্যাং আর বের মাকে সে খুঁজে পেয়েছে, যারা নর্থ কোরিয়ার একটা জেলে ফেসে রয়েছে, আর তার লোকেরা খুব শীঘ্রই তাদেরকে এখানে নিয়ে আসবে। যা শুনে সং অনেক খুশি হয়, আর আগে থেকে সে তাকে অনেক টাকা দিয়ে রেখেছিল, তাই সে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই সেখানে মেয়ে আসে, আর মেয়ের সঙ্গে সঙ্গের দেখা হয়। দাদা তাকে বলে যে তোমার মেয়েকে আমরা অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। তখন মেয়ে তাকে অনেক টাকা দেয়, আর বলে যে আর একবার খুঁজে চেষ্টা করো। তখন দাদারা বলে যে তুমি একজন গাদ্দার, তুমি তোমার দেশের সঙ্গে গাদ্দারি করে তোমার মেয়েকে ছেড়ে এখানে চলে এসেছো, আর আর্মির লোকেরা তোমার মেয়েকে ইতিমধ্যেই মেরে ফেলেছে হয়তো। যে কথা শুনে মেয়ে অনেক দুঃখী হয়, আর তারপর গাড়িতে এসে তার স্বামী এবং মেয়ের ফটোকে দেখে এবং অনেক দুঃখী হয়। সেখানে একজন লোক এসে তাকে গেম খেলার কার্ড দিয়ে যায়, আর মেয়েও এই গেমে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে জুনহো তার মায়ের সাথে বসে খাবার খাচ্ছিল, আর ইনোর ব্যাপারে বলছিল। তখন জুনহো বলে যে মা, আপনি কোনোদিনই কারোর সঙ্গে ভেদভাব করেননি। তখন তার মা বলে যে তোমার বড় ভাই ইনহো তোমাকে কিডনি দিয়ে তোমার জান বাঁচিয়েছিল, তারপরে তার বেবি অসুস্থ হয়ে পড়ে, কিন্তু টাকার অভাবে তার বেবি মারা যায়। তখন জুনহো বলে যে আমাকে কিডনি না দিয়ে তার স্ত্রীকে বাঁচাতেই পারতো, আর আমি মরে গেলেই ভালো হতো। সে যাতে ইনহোর ঘুষ নেওয়া উচিত হয়নি, যার জন্য তার চাকরি চলে গিয়েছিল, আর এসবের পিছনে ইনহোর অনেক বড় ভুল ছিল। কিছুক্ষণ পরে যখন মেয়ে মেলা শেষ করে বাড়ি ফিরছিল, তখন সে টমকে দেখতে পায়, যাকে অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। আর হসপিটালে গিয়ে জানা যায় যে টমের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। মেয়েও এসব কথা শুনছিল। তারপর সে টমের কাছে এসে তার হাতে হাত দেয়, আর তার মেয়ের কথা মনে পড়ে যায়। অন্যদিকে সঙ্গের মুখ থেকে একটা দাঁত তুলে নিয়ে তাতে ট্র্যাকার দাঁত পরিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে তারা সঙ্গকে যে কোনো জায়গায় ট্র্যাক করতে পারবে। যেখানে তারা অনেক বড় টিমকে হায়ার করেছিল, যেটা ছিল ম্যারিন অফিসারের। সঙ্গের পরের দিন ফরম্যানের সঙ্গে দেখা করার কথা ছিল। সে তাদেরকে বলে যে আমার সঙ্গে যা কিছুই হতে পারে, তাই তোমাদের আমার কথা মতো চলতে হবে। অর্থাৎ সং আবারও নিজের জীবনকে দাওতে লাগাতে চলেছে। তাই সে বাড়িতে এসে গিয়ংকে কল করতে থাকে, আর গিয়ংও কল ধরে তার সঙ্গে কথা বলতে থাকে। সে বুঝতে পারছিল যে এটা তার বাবা ছাড়া অন্য কেউ ছিল না। অন্যদিকে মেয়ে
ফোন করে সেই গেম খেলার জন্য রাজি হয়ে যায়। আর এদিকে সং টিমের সঙ্গে ফ্রন্টম্যানের সাথে দেখা করার জন্য পৌঁছে যায়। আজ হ্যালোউইনের দিন, তাই সবাই একই কস্টিউম পরেছিল। জুনহুকে ফ্রন্টম্যান দেখে নিয়েছিল, তাই সে সেখানে থাকে। আর সং আর ডেভিড আগে এগিয়ে যায় আর তারা ভেতরে গিয়ে ফ্রন্টম্যানকে খুঁজতে থাকে। এদিকে জুনহু লাল ড্রেস পরা দুজন গার্ডকে দেখে যারা ভিতরে যাচ্ছিল। তখন জুনহু ভেতরে যাওয়া গার্ডকে নিজেকে পুলিশ বলে বন্দুক দিয়ে ভেতরে চলে যায়। তখন সংকে একজন গার্ড এসে নিয়ে যায়। তখন জুনহু ভেতর থেকে এসে দেখে যে ডেভিড বেহুশ হয়ে পড়ে আছে আর ট্র্যাকার দিয়ে জানতে পারে যে তারা সংকে পিছনের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। তখন জুনহু বাইরে বেরিয়ে এসে দেখতে পায় যে গার্ডরা সংকে ল্যাম্বরগিনিতে করে নিয়ে বেরিয়ে পড়েছিল। তখন জুনহু তাদের লোকেদেরকে ট্র্যাকার দিয়ে তাদের পিছু করতে বলে। এদিকে ল্যাম্বরগিনির ভেতরে একটি স্পিকার ছিল যার সাহায্যে ফ্রন্টম্যানের সঙ্গে কথা বলছিল। তখন সং বলে যে আমি এই গাড়িতে আগেও বসেছি। তখন ফ্রন্টম্যান বলে যে তোমার এনজয় করা উচিত ছিল আর তোমার মেয়ের সঙ্গে আমেরিকায় চলে যাওয়া উচিত ছিল। তখন সং বলে যে আমি তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম কিন্তু তুমি এখানে আসোনি, আর এখন বলছি তুমি এই গেমকে বন্ধ করে দাও। ফ্রন্টম্যান বলে যে সে নিজের ইচ্ছায় এই গেম খেলেছে। তখন সং বলে যে তুমি সেই গরিব লোকেদেরকে মজাক বানিয়ে ফেলেছো আর তাদের ফাঁসিয়ে তুমি সেই গেম খেলাচ্ছ। তখন ফ্রন্টম্যান বলে যে এই লোক দুনিয়ার কাছড়া, তাই এদের দুনিয়ায় না বেঁচে থাকাই ভালো। আর যতক্ষণ সে এই দুনিয়ায় জীবিত থাকবে ততক্ষণ এই গেম চলতেই থাকবে। এতক্ষণে সেই টিম ল্যাম্বরগিনিকে ধরেই নিয়েছিল, তারা ল্যাম্বরগিনির পিছু করছিল। তখন সং বলে যে তুমি সেই গরিব লোকেদের দিয়ে খেলছো। আর এদিকে তার গার্ডসরা সঙ্গের গার্ডসদেরকে গুলি করে আর তাদের গাড়িকে থামিয়ে দেয়, যা দেখে সং ড্রাইভারের উপর গুলি চালায়। তখন ফ্রন্টম্যান বলে যে তুমি ছোট বন্দুক দিয়ে কিছুই করতে পারবে না। তখন সং এই ব্যাপারে ভাবে আর সে বলে যে আমি পুনরায় এই গেম খেলতে চাই, আর যে লোকেরা আমাকে দেখেছিল তাদের আমাকে দেখে অনেক মজা আসবে। তখন সং বলে যে তোমার কেন ফাটছে? তোমার আঙ্কেলও আমার সাথে একটা গেম খেলেছিল আর সে মৃত্যুর সময় আমার সাথে গেম খেলে হেরে গিয়েছিল। তখন ফ্রন্টম্যান তাকে বলে যে তুমি ম্যাট্রিক্স মুভি হিরোর মতো হিরো বানানোর চক্করে নিজের জানকেই দিয়ে দেবে। তখন সং বলে যে আমি প্রমাণ করে দেব যে এই দুনিয়া অনেক ভালো আর এই গেমের ভিতরে গিয়ে আমি এই গেমকে বন্ধ করে দেব। তখন ফ্রন্টম্যান তার পুনরায় গেমে ফিরে আসার রিকোয়েস্ট মেনে নেয় আর সে ওখানে গ্যাস ছেড়ে সংকে বেহুশ করে দেয়। যেখানে দেখা যায় যে ফ্রন্টম্যান সেই গাড়ির সামনেই বসেছিল আর সে সংকে স্বাগত করেছিল। এদিকে মেয়েকে দেখতে পাই যে কিছু কন্টেনারের কাছে এসে 11 নম্বর রুমে বন্দি হয়ে যায়। সেখানে আমরা জানতে পারি যে মেয়ে কোনো খেলোয়াড় ছিল না, বরং সে গার্ডদের মধ্যেই একজন মেম্বার ছিল। আর এর সাথেই এই এপিসোড 3 শুরুতে জুনহুর টিমের সঙ্গে আইল্যান্ডে এসে পৌঁছায়। জুনহুর শখ ছিল যে তারা সংকে গেম খেলার জন্য পুনরায় সেই আইল্যান্ডে নিয়ে যাবে, তাই তারা ক্যাপ্টেন কামির সঙ্গে দেখা করে যার বোর্ডে করে তারা যাবে। অন্যদিকে সং ঘুম থেকে উঠে দেখে যে সে আবারও গেমে ফিরে এসেছে, যেখানে আগের মতোই অনেক খেলোয়াড় ছিল। তখন সং ওখান থেকে আগে বাড়ছিল। তখন তার সঙ্গে চ্যানি নামের একজন জ্যোতিষীর দেখা হয়। সে তাকে বলে যে তোমার মধ্যে অনেক দুঃখ আর অনেক প্রতিশোধের আগুন রয়েছে, তার সাথে তোমাকে এখানে মরা লোকেরা ডেকে পাঠিয়েছে। তারপরে সেখানে গার্ডস এন্টার করে আর এখন গার্ড সবাইকে ওয়েলকাম জানায় আর আগের মতোই সবাই প্রশ্ন করতে শুরু করে। তখন তাদের প্রথমে সিজন 1-এর মতো সমস্ত রুলস বলে দেওয়া হয় আর সবাইকে জিজ্ঞাসা করা হয় তাদের লাইফে কত ঋণ রয়েছে। সবাই ঋণের কথা বলে যা অনেক বেশি ছিল, আর তার মধ্যে আমাদের জন আঙ্কেলও ছিল। অন্যদিকে জুনহু সেই ট্র্যাকার দিয়ে আইল্যান্ডকে খুঁজে নিয়েছিল আর তারা সেই আইল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছিল। তারপর তাদের টাকার বক্সকে দেখানো হয় আর তাদের বলা হয় যে 6 দিনে 6টা গেম খেলতে হবে আর যে জিতবে তাকে 45 বিলিয়ন ওয়ান দেওয়া হবে। তার সাথে প্রত্যেক গেমের পরে তাদেরকে একটি নতুন চান্স দেওয়া হবে, যেখানে ভোটিং করা হবে যে তারা পরবর্তী গেম খেলতে চায় কিনা। যদি বেশিরভাগ মানুষ নাতে জবাব দেয় তাহলে তাদের জিতে যাওয়া টাকাকে ভাগ করে পাঠিয়ে দেওয়া হবে। তখন সং চমকে ওঠে, কারণ এই রুলস তার আশাতেই তৈরি করা হয়েছিল, যেখানে পার্ক এবং গং নামের একজন মা ছেলেও এসেছিল যাতে তাদের কর্জাকে তারা চুকাতে পারে। কিন্তু দুজনে যে এখানে এসেছিল তারা কেউ একে অপরকে জানায় নেই। তারপরে সবাই এগিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করে এবং সং গিয়ে দেখে যে
আগের মতোই সব নিয়ম প্রায় একই ছিল, শুধু তার জন্যই দু একটা নিয়ম যোগ করা হয়েছে। তখন তাদের ফটো নেওয়ার সময় সেখানে থ্যানোস নামের একজন ফেমাস র্যাপারও ছিল। তখন সবাই তার সাথে ফটো নেওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখন গার্ড এসে বলে যে এটি কোনো ফটো তোলার ক্যামেরা নয়। থ্যানোস সবাইকে বলে যে সে বাইরে গিয়ে সবার সঙ্গে ফটো তুলবে। সেখানে ক্যাট নামের একজন ট্রান্সজেন্ডারও ছিল, যার ব্যাপারে পার্ক এবং গং কথা বলছিল। তারপরে সং তার ফটো নেয়, যা ফ্রন্টম্যানও দেখছিল। সং এগিয়ে যাওয়াতে তার বেস্ট বন্ধু জংয়ের সাথে দেখা হয়, আর তারা পুরো 3 বছর পর এখন মিলেছে। যেখানে জং সঙ্গের গায়েব হওয়াতে নিরাশ ছিল। সং বলে আমি তোমাকে সব কিছুই বলবো। জং বলে আমার পরিবারের অনেক সমস্যা ছিল, আর যা এখান থেকে বেরিয়ে গিয়ে আমি তোমাকে সব কিছুই বলবো। সং বলে আমি এখানে অনেক কিছুই জানি, তাই আমি যেমনটা বলবো তোমাকে তেমনটাই করতে হবে। আর জং মেনে নেয়। পরদিন সবাই খেলার জন্য গ্রাউন্ডে আসে, যেখানে থ্যানোস ইসি নামের একজন মেয়ের সঙ্গে লাইন মারতে শুরু করে। গ্রাউন্ডে সবাই দেখে যে একটি বড় পুতুলকে দাঁড় করানো রয়েছে। তখন সঙ্গেরও সেই সব কিছু মনে পড়তে শুরু করে। অন্যদিকে গার্ডসরা একটা আইল্যান্ডে খোঁজাখুঁজি করছিল, আর তাদেরকে জুনহো ড্রোন দিয়ে দেখছিল। সেখানে তারা একজন মাছুয়ারাকে দেখতে পায়, যার চারার ভেতরে সেই ট্র্যাকার ছিল। তারা সেই ট্র্যাকারকে দেখতে পায়। তারা তাকে জোর করলে সে বলে যে একজন লোক আমাকে এই চারা দিয়ে গেছে। অন্যদিকে রেড লাইন আর গ্রিন লাইনের গেম শুরু হতে যাচ্ছিল। তখন সঙ্গের মনে হয় কিছু তো একটা গড়বড় রয়েছে। তখন সে দেখে যে তার দাঁতের ট্র্যাকার বের করে দেওয়া হয়েছে। অন্যদিকে ফ্রন্টম্যানকে ব্ল্যাকম্যান বলে যে এখন গেম শুরু হবে। তারপর ফ্রন্টম্যান সেখান থেকে চলে যায়। তখন সং তাদেরকে গেম সম্পর্কে বলতে থাকে যে আমি যা বলবো তোমাদের তাই করতে হবে, আর আমার বলার সঙ্গে সঙ্গেই তোমাদের রুখতে হবে। তখন সবার সঙ্গের কথা আজও মনে হয়। তারপর পুতুল ঘোরে আর গেম শুরু হয়। প্রথমে গেমের শুরুতে সং সবাইকে কোনো রকম হালচাল করা ছাড়া তাদেরকে নিয়ে যাচ্ছিল, যার ফলে পুতুলের ক্যামেরাতে কোনো রকম মোশনই ট্র্যাক হচ্ছিল না। কিন্তু লোকেদের তখনও সঙ্গের ওপর বিশ্বাস ছিল না। ওই সময় ইসির গলায় একটি মাছি বসে, যে কারণে সে নড়াচড়া করে আর হাসতে থাকে, আর যার কারণে তাকে গুলি করে মেরে দেওয়া হয়। তার মৃত্যুকে দেখে বাকি সবাই ওখান থেকে ভাগতে শুরু করে, আর যার ফলে সেখানে অনেকেই মারা যায়। কিন্তু বেশিরভাগ মানুষেরই সঙ্গের কথা বিশ্বাস করেছিল, তাই তারা সেখানে দাঁড়িয়েছিল। আর সেই লোকেদের মারার লোকেদের মধ্যে মেয়েও ছিল। অন্যদিকে সং সবাইকে নিয়ে আগে এগিয়ে যাচ্ছিল। সেই সময় থ্যানোসের ফেটে পড়েছিল, তাই সে ক্রস চিহ্ন থেকে ডাক বের করে খেয়ে নেয়। তখন সং বলে যে সবাই লাইনে চলো, যাতে মোশন ট্র্যাক না হয়। তখন মেয়ে দেখে যে এইবার টমের বাবা চ্যাটও সেখানে এসেছিল। ধীরে ধীরে সবাই আগে এগিয়ে যাচ্ছিল, কিন্তু থানোসের ড্রাগসের কারণে সে কিছু লোককে ধাক্কা মেরে দেয়, আর তারপরে তারা মারা যায়। আর থ্যানোস নেচে নেচে আগে এগিয়ে যাচ্ছিল। তারপরে সবাই আগে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কিছু লোক নাড়াচাড়া করতে শুরু করে আর তারা মারা যায়, আর সবার পায়ে গুলি করা হচ্ছিল। তখন সংকে একটা লোক সাহায্য চায়, আর সে তার সাহায্য করতে যায়। তখন ক্যাট সংকে সাহায্য করে তাকে নিয়ে আসে, কিন্তু তখন মেয়ে হেডশট মেরে তাকে মেরে ফেলে, যাকে দেখে বাকি গার্ডরা অনেক রেগে যায়। আর এর কারণ আমরা আগে জানতে পারবো। আর সেদিকে সং আর ক্যাট সেই লোকটাকে না বাঁচানোর জন্য দুঃখী হয়। তারপরে সমস্ত গার্ড তাদের রুম থেকে বের হওয়ার পর তাদের সবার উপর নজর রাখছিল। আর নতুন বস হলো এখন ব্ল্যাক ম্যান। অন্যদিকে সং এর লোকেরা কি করা যায় তা নিয়ে আলোচনা করছিল। সেই সময় জুনহো বলে যে আমাদের এখানে পাঠানো হয়েছে মানে গেমাররা পাশাপাশি কোথাও নেই। তখন কামি বলে যে এই সময় ঘূর্ণিঝড় আসতে পারে, তাই আমাদের এখন ফিরে যাওয়া উচিত। আর সবাই তা মেনে নেয়। গার্ড সবার সামনে আসে, আর প্রথমবারের মতো সবার ফেটে পড়েছিল। সবাই গেম থেকে বের হয়ে যাওয়ার কথা ভাবছিল। তখন সং বলে যে নিয়ম অনুযায়ী যদি বেশিরভাগ লোক ভোট দিয়ে জিতে যায় তাহলে তাদেরকে সেখান থেকে ছেড়ে দিতে হবে। আর গার্ডসরা বলে যে তুমি ঠিকই বলেছ। আর তারপর তাদের টাকার বক্সকে দেখানো হয়, আর তাদের বলে যে প্রত্যেককে 24 মিলিয়ন ওয়ান করে দেওয়া হবে যদি তারা সেখানেই গেমটিকে ছেড়ে দেয় তাহলে। কিন্তু তাদের এইটা অনেক কম মনে হয়, কারণ তাদের উপর যে কর্জার পরিমাণ ছিল তা অনেক বেশি ছিল। আর ভোট চালু হয়, আর প্রথমে উল্টো নাম্বার দিয়ে ভোট শুরু হয়, যার ফলে সং প্রথমে বাইরে যাওয়ার ভোট দেয়। তখন উপর থেকে চানি বলে যে আমাদেরকে কোথাও কখন মরতে হবে তা আমরা কেউ জানি না। আর সং দেখে যে বেশিরভাগ মানুষই খেলবে বলে ভোট দিচ্ছিল। তখন সং ভড়কে যায়
আর সে সবাইকে বলে যে এটা কোনো বাচ্চার খেলার গেম নয়, এখানে মানুষদেরকেই মারা হয়। তখন একটা লোক রেগে যায় আর তাকে অনেককেই বলতে থাকে যে তুমি এখানে অনেক কিছুই জানো, গেমাররা তোমাকে ভয় দেখানোর জন্যই এখানে পাঠিয়েছে নাকি। তখন জং বলে যে এর আগে সে তোমাদেরকে বাঁচিয়েছে। তখন গংও তার কথায় সহমত হয় আর তার সঙ্গে সহমত হতে বলে। তখন সং বলে যে আমি এই গেম আগেও খেলেছি, তাই আমি এখানে অনেক কিছুই জানি। যেখানে 3 সাল আগে আমি গেম খেলতে এসেছিলাম, যেখানে তোমাদের মতো অনেকেই লোক ছিল আর তারা সবাই মারা গিয়েছিল। তখন তার উপর সবার শখ ছিল যে সঙ্গী সেই উইনার ছিল। তারা তাকে অনেক প্রশ্ন করে যদি তুমি গেম খেলে জিতেছিলে তাহলে তুমি এখানে এলে কেন, আর সেসব টাকাই বা কোথায় গেল। তখন থ্যানোস বলে যে তুমি যদি আগে গেম খেলে থাকো তাহলে আমাদের গেম জিততে সাহায্য করো। তখন আঙ্কেল জন কিছু জিজ্ঞেস না করেই সঙ্গের গেম জেতা নিয়ে অ্যানাউন্স করে দেয়। আর তারা সবাই গেম খেলার জন্য আবেগপ্রবণ ছিল, কিন্তু সং তাদেরকে গেম বন্ধ করার আদেশ দেয়, কেননা তাদের জান দাওয়াতে ছিল। সেখানে গার্ড এসে সঙ্গে বাধা দেয়, কারণ সে ভোট দেওয়াতে বাধা দিচ্ছিল। আর বহু লোক হ্যাঁ এবং নাতে ভোট দেয়, আর 365 জনের মধ্যে হাফ হাফ ভোট হয়ে যায়। আর এখন নাম্বার 1-এর ওপর সব কিছুই নির্ভর করছিল। তখন নাম্বার 1 আগে যায় আর হ্যাঁতে ভোট দিয়ে দেয়, যার ফলে গেমকে আগে নিয়ে যাওয়ার জারি হয়। তখন গেম খেলতে চাওয়া লোকেরা অনেক খুশি হয়, আর যারা গেম খেলতে চায় না তারা অনেক দুঃখী হয়। তখনই আমরা দেখতে পাই যে নাম্বার 1 প্লেয়ার আর অন্য কেউ ছিল না, স্বয়ং ফ্রন্টম্যানই ছিল, মানে ইনহো। সে দুঃখী সংকে দেখতে পায় আর তার সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 4-এ সমস্ত লাশদেরকে বক্সে নিয়ে যাওয়ার দেখানো হয়, যেখানে সেই বক্সের উপরে ক্রস চিহ্ন লেখা ছিল। আর সেই চিহ্ন দেখে আমরা জানতে পারি যে এখনো পর্যন্ত সেই লাশদের কিডনি বেচার কাজ চলছিল। অন্যদিকে জং সেখানকার খাবার দেখে মোটেও খুশি ছিল না। আর সং এইসব লোকদেরকে দেখে আমি ডেলিভারির কাজও করেছি, তাই কোনো সমস্যা হলে তুমি আমাকে বলতেই পারো। তারপরে পার্ক এসে গংকে নিয়ে যায়। তখন ইনহো তাকে জিজ্ঞেস করে যে তুমি কেন ফিরে এলে, তুমি গেমকে জিতেছিলে। তখন সং বলে যে এটা আমার টাকা নয়, এটা মরা লোকেদের ছিল। তখন ইনহো বলে যে তুমি ভুল করছো, তুমি তাদেরকে মারোনি। তখন সং বলে যে তুমি চাইলে সবাইকে ভোট না দিয়ে এখান থেকে পাঠিয়ে দিতে পারতে, কিন্তু ইনহো বলে যে তারা এখান থেকে বেরিয়েই বা কি করবে, বেশিরভাগ লোকেরাই গেম খেলতে চাইছিল। আর সাথেই সে বলে যে সে একজন ম্যারিন অফিসার ছিল। তখন জং তার ট্যাটু দেখায়, যেখানে সেও একজন জেনারেল ম্যারিন অফিসার ছিল। তখন থ্যানোস মার্সি নামের একজন ছেলের সাথে জ্যাকের সঙ্গে দেখা করে। জ্যাক একজন ইউটিউবার ছিল যে কোরিয়ার অনেক ক্রিপ্টোকে কিনে তাদেরকে বেচতো, কিন্তু বহু লোকের কাছে তার ঋণ ছিল, কারণ সে কোরিয়ার বহু লোকের টাকা ডুবিয়ে দিয়েছিল। আর তার মধ্যে থ্যানোস আর মার্সুর টাকাও রয়েছে। তারা জ্যাকের কাছে টাকা চায়, কিন্তু তারা বলে যে তার কাছে কোনো টাকা নেই। তারপর থ্যানোস আর মার্সু মিলে তার মজাক ওড়ায়। পরে জ্যাককে মারধর করতে শুরু করে, আর এর মধ্যে ইনহো এসে তাদের লড়াই বন্ধ করে দেয়, কিন্তু জ্যাক আর সবাই তার প্রশংসা করে। রাত হওয়াতে সবাই সেই টাকার বক্সটা দেখছিল, ভালোভাবে কথা বলেনি। আর তারপর সে এও বলে যে তার বেবি অসুস্থ ছিল আর তার একটা লিভার খারাপ হয়েছিল। সে বলে যে আমার বেবি প্রেগনেন্টও ছিল, কিন্তু তাকে অ্যাবর্শন করতে বলেছিলাম, কিন্তু সে বলেছিল যে অ্যাবর্শন করার থেকে ভালো তো সে মরেই যাবে। এইসবের চক্করে সে অনেক ঋণ নিয়ে নিয়েছিল। আর তারপর একটা লোক আমার সাহায্য করেছিল, কিন্তু তাদেরও মনে হয় আমি ঘুষ নিচ্ছিলাম, তাই তারা আমাকে ইমানদারির কাছ থেকে বের করে দেয়। আর এটাই আমার লাস্ট ঠিকানা ছিল। আমি তোমাকেও বুঝি এই মরণখানা থেকে পয়সা নিয়ে যাওয়া মোটেও উচিত নয়, কিন্তু তার এখন পয়সার জরুরত যাতে সে তার বেবি এবং বাচ্চাকে বাঁচাতে পারে। আর তার কথা শুনে সঙ্গ ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে গার্ডসরা যখন সবাই কিডনি দেখছিল, তারা দেখে যে কেউ যেন তাদের মাথায় হেডশট মেরেছে, যার ফলে তাদের কিডনিগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে। আর তারপরে ব্ল্যাকম্যানের কাছে খবর যায় যে 11 নম্বর বন্দি এই সব কাজ করেছে, কারণ এখন ফ্রন্টম্যানের জায়গায় ব্ল্যাকম্যান হেড। কিছুক্ষণ পরে ব্ল্যাকম্যানের সামনে মেয়ে আসে আর তার কথাতে সে তার চেহারা দেখায়। তখন ব্ল্যাকম্যান বলে যে তুমি সবাইকে হেডশট মারছো কেন আর আমাদের লস করছো। তখন ব্ল্যাকম্যান বলে যে তুমি ভুলে যাচ্ছ আমি তোমাকে বাঁচিয়েছিলাম, তুমি নর্থ কোরিয়ার একটা জায়গায় পড়েছিলে আর তুমি মিলিটারি পুরো দলকে মেরে এখানে এসেছো। সাথে ব্ল্যাকম্যান বলে যে তোমার একটা মেয়ে আছে যাকে তুমি কোরিয়ায় ছেড়ে এসেছো। তখন মেয়ে বলে যে আমাকে ফ্রন্টম্যান লোকেদেরকে মারার জন্য নিয়ে এসেছে। তখন ব্ল্যাকম্যান বলে যে ফ্রন্টম্যানের থেকে আমার টিম আরো কঠিন,
তাই এখন তুমি ফ্রন্টম্যানকে ভুলে যাও। তখন মেয়ে বলে যে আমাকে এখানে পৃথিবীর সব থেকে জঘন্য লোকেদের মারার জন্য নিয়ে আসা হয়েছিল আর আমি সেটাই করছি। ব্ল্যাকম্যান বলে যে হ্যাঁ তুমি সেটাই করছো, কিন্তু তারা কারোর জীবন বাঁচাতে পারে। তখন মেয়ে কোনো কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে জুনহো তার সিনিয়র সঙ্গে দেখা করে আর তার সিনিয়র তার উপর অনেক রেগেছিল কারণ সে আবারও উধাও হয়ে গিয়েছিল। তখন জুনহো এসে তার অফিসারকে সব কিছুই বলে আর তাকে সাহায্য করতে বলে, কিন্তু অফিসার তার কথায় সব উড়িয়ে দেয়, বলে যে তুমি পাগল হয়ে গেছো, তোমার এখন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত আর আমরা কোনো কিছুর প্রমাণ ছাড়াই কাজ করে না। তখন তার সিনিয়র তাকে নতুন কাজ করার জন্য বলে। তখন জুনহুকে ডেভিড ফোন করে তার সঙ্গে কথা বলে যে আমাদেরকে কোনো অফিসার সাহায্য করবে না, তাই আমাদের দুটো টিম বানিয়ে আইল্যান্ডে যাওয়ার প্ল্যান করতে হবে যাতে তারা আসল আইল্যান্ডকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে পারে। তখন ডেভিড এসে সেখানে যাওয়ার জন্য কামির কাছে কথা বলে, কিন্তু কামি বলে যে তোমার দোস্ত সঙ্গে আমার ফ্রড মনে হয় কারণ সে একবার এই গেমে গিয়েছিল আর আমার প্রথমে জুনহুর কথাও বিশ্বাস হয়নি। তখন ডেভিড বলে যে আমারও প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু আমি সঙ্গে সঙ্গে কাজ করেছি, সে অনেকটাই স্মার্ট আর এই গেম সত্যিকারেই রয়েছে কারণ আমার বন্ধুকে তারা মেরে দিয়েছিল আমার সামনেই আর তারা প্রচুর ভয়ানকও। তখন কামি তাকে বলে যে এখন সমুদ্রে বর্ষা হয়েছে তাই আমাদের 2 দিন পরে যাওয়া উচিত আর ভালোই হয়েছে যে আমাদের সঙ্গে এরকম একটা দল রয়েছে। অন্যদিকে গেম শুরু হয়ে গিয়েছিল আর সবাই ট্রায়াঙ্গেল চুজ করেছিল, কিন্তু এইবার ট্রায়াঙ্গেলের ভিতরে ছোট ছোট অনেক ট্রায়াঙ্গেল ছিল যাকে দেখে সবার মাথা খারাপ হয়ে যায় আর তারা সঙ্গে এসে বলতে থাকে আসলে সে এটা স্বপ্ন দেখছিল। তারপরে ড্যানি জ্যাকের কাছে আসে আর তাকে বলে যে আমি প্রেগন্যান্ট আর জ্যাক ড্যানির টাকাও ক্রিপ্টোতে লাগিয়ে দিয়েছিল। সে বলে যে তুমি তো অ্যাবর্শন করতে গিয়েছিলে। তখন ড্যানি বলে যে আমি করিনি, সেটা আমার ব্যাপার। আর সে এটাও জানতো যে জ্যাক তাকে টাকা দিতে পারবে না, তাই সে এখানে এসেছে। ওই সময় গার্ড সবাইকে অ্যালার্ট করে দেয় আর তাদের নতুন গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয় যেখানে অনেক বড় একটা গ্রাউন্ড ছিল। তখন সবাইকে বলে যে এটি কোনো অন্য গেম আর আঙ্কেল জন ভড়কে গিয়ে তাকে বলে যে তুমি কোনো কাজেরই নও, তারা সঙ্গে মারতে এসেছিল। তখন ইনহো তাদেরকে রুখে দেয়, তারপর জন সবাইকে নিয়ে চলে যায়। তখন বলা হয় যে সবাইকে 5 জন করে গ্রুপ করতে হবে আর সবাই নিজের নিজের গ্রুপ করে নিয়েছিল, যেখানে ড্যানিকে কেউ নিচ্ছে না কারণ সে প্রেগনেন্ট ছিল। তাই সে সঙ্গের কাছে এসে বলে যে আমাকে কি তোমাদের দলে নেবে। তখন তারা তাকে নিয়ে নেয়, যেখানে 5 জন করে টিম করা হয়েছে এবং প্রত্যেকের পা বাঁধে দেওয়া হবে আর সবাইকে একসঙ্গে আগে এগিয়ে যেতে হবে আর প্রত্যেক 10 মিটারে একটা করে গেম থাকবে। মোট 5টা গেম আর সেই 5টা গেমকে এক এক করে সবাইকে খেলতে হবে আর তারপর সময়ের মধ্যে সেটিকে জিততে হবে। কিছুক্ষণ পরেই গেম শুরু হয় যেখানে দুটো দল একসঙ্গেই খেলবে আর এদের মধ্যে প্রথম দল ডাকচি গেমকে একবারেই জিতে যায়। দ্বিতীয় টিম এখনো পর্যন্ত সেই ডাকচি গেমেই ফেসেছিল। অন্যদিকে 2 নম্বর টিম পাথরকে ছুঁড়ে গেম খেলছিল, কিন্তু তারা প্রথম চেষ্টায় সফল হয় না, তারা সবাই পড়ে গিয়েছিল আর কষ্টমষ্ট করে উঠে গিয়ে তারা পাথরকে নিয়ে এসে সেই গেমটাকে পার করে নেয়। এবার তৃতীয় গেমে তাদেরকে 5টি গুটিকে একসঙ্গে ধরতে হবে আর একটি মেয়ে সেই 5টা গুটিকে একসঙ্গেই ধরে ফেলে আর তারা চতুর্থ গেমের জন্য রেডি হয়ে যায়, যেখানে তাদের লাট্টুকে ঘোরাতে হবে। তারা প্রথমবারে ফেল করে, কিন্তু দ্বিতীয়বারে তারা লাট্টু ঘুরিয়ে গেমটি জিতে নেয়। কিন্তু দ্বিতীয় টিম এখনো পর্যন্ত দ্বিতীয় রাউন্ডেই ফেসেছিল। সময় শেষ হওয়ার কারণে দ্বিতীয় টিমকে গুলি করে মেরে দেওয়া হয়, কিন্তু এদিকে দ্বিতীয় টিম সবগুলো গেম জিতলেও তারা সময় থাকতে গেম শেষ করতে পারেনি, তাই তাদেরকেও মেরে দেওয়া হয়, যেটা দেখে সমস্ত টিম ঘাবড়েছিল আর থ্যানোস আবারও ঘাবড়ে যায় আর সে ড্রাগসের গুলি নেয়। তারপর রাশেদের সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল, কিন্তু তখনও একজন জীবিত থেকে যায় আর তার বক্সে ক্রস চিহ্ন করে দেওয়া হয় যাতে তার অর্গান বের করতে পারে। তখন মেয়ে এসে সেই লাশকে হেডশট মেরে দেয়, যার ফলে সমস্ত গা পাড়া ছিল গং আর পার্ক মেরে সবার সঙ্গে দোস্তি করে নেয় আর তারা বলতেই থাকে এই গেমটা আমরাই জিতবো। আর তার সাথে এপিসোড 4 এখানেই শেষ হয়।